আচ্ছা, কিভাবে আসলে গুগল র্যাঙ্ক করে? আর আমরা তো জানি যে গুগল কনস্ট্যান্টলি তার অ্যালগরিদম চেঞ্জ করে, তাই না? বিগত ২০০০ সালে এসইউটা যেমন ছিল, আজকের এই 2016 এ এসে কিন্তু এসইউটা ওরকম নাই। এর ভিতরে অনেকবার চেঞ্জ হয়েছে, অনেক কিছু হয়েছে। গুগলের অনেক কিছু হয়তো ভালো ছিল, অনেক কিছু আমাদের পক্ষে আসছে, অনেক কিছু বিপক্ষে গেছে। কিন্তু আলটিমেটলি গুগল, আমাদেরকে ফলো করতে হবে গুগলকে। দিস ইজ ইট। সো এই 2016 এ এসে যারা এটা নিয়ে রিসার্চ করে এসইউ নিয়ে, তারা খুঁজে বের করছে যে 2015-এর অনেক কিছুই, বা 2014-15-এ যা কাজ করতো অনেক কিছুই চেঞ্জ হয়েছে এই 2016-এ এসে। সো আমরা যারা এসইউ শিখবো, ইনিশিয়ালি আমাদের মাথায় থাকতে হবে যে কোন জিনিসগুলো 2016-এ কাজ করে আর কোন জিনিসগুলো কাজ করে না। যেমন এক সময় এরকম হইতো যে আমরা একটা ওয়েবসাইট বানালাম, ওয়েবসাইট বেসিক্যালি র্যাঙ্ক করে কিভাবে? ওই ওয়েব পেজে যে কিওয়ার্ডগুলো আছে, যে শব্দগুলো আছে, ওই শব্দগুলোর উপর বেস করে গুগল র্যাঙ্ক করে, তাই না? বেসিক জিনিসটা কিন্তু এরকমই। বাট তখন আমরা যেটা করতাম, ওই পার্টিকুলার শব্দটা বা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা আমরা ওয়েবসাইটে বা ওই ব্লগ পেজে বারবার দিতাম, ইন্টেনশনালি আর আনইনটেনশনালি। ইভেন অনেকে যেটা করতো সেটা হচ্ছে ওই ওয়েবসাইটের পার্টিকুলার পেজে ওই কিওয়ার্ডটা নিচের দিকে অনেকবার দিয়ে ওটা কালার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাই দিত, যাতে ইউজাররা বুঝতে না পারে যে এখানে আরো কিওয়ার্ড আছে। কিন্তু গুগল তো সব করতে পারে, তাই না? বাট এটাকে এসইও ভাষায় বলে কিওয়ার্ড স্টাফিং, যেটা এখন এই যুগে যদি আপনি করেন, সাথে সাথে গুগল আপনাকে ব্যান করে দেবে। ঠিক আছে? বা অনেকে এরকম করতো যে ধরেন আপনার একটা পেজ হচ্ছে কি নিয়ে, ধরেন বিউটি টিপস নিয়ে একটা পেজ আছে। তো আপনার কিওয়ার্ড হচ্ছে বিউটি টিপস। তো কিছু কিছু মানুষ এরকম করতো, ওরা কি করতো, ওই পেজে বিউটি টিপস নিয়ে একটা নর্মাল পেজ বানাইতো, ঠিক আছে, ইউজারদের জন্য। আরেকটা পেজ বানাইতো যেখানে শুধু বিউটি টিপস কিওয়ার্ড দিয়ে স্টাফ করা থাকতো। সো ওরা কি করতো, ওইটাকে রিডাইরেক্ট করতো এখানে। সো গুগল ওইটাকে দেখতো, সো ওই পেজটাকে র্যাঙ্ক করতো। ভিজিটর ওখানে যায়, সরাসরি এই পেজে চলে আসে। এখনো আছে, এখনো অনেকে এটা কিন্তু ব্ল্যাক হ্যাট এসইউ নিয়ে আলোচনা করছিলাম না আমরা, এটার একটা অংশ। আর এসইউর ভাষায় এই টার্মটাকে বলা হচ্ছে ডোরওয়ে পেজেস। যদিও এগুলো ব্ল্যাক হ্যাটের অন্তর্ভুক্ত, বা এগুলো এখন গুগল সাপোর্ট করে না, বা গুগল যদি ধরতে পারে আপনাকে সাথে সাথে ব্যান করে দেবে। তো এরকম আরও অনেক কিছু আছে যেগুলো এই 2016-এ এসে আমাদের মানে আমরা করব না, করা উচিত না, বা যদি করি তাহলে গুগল ইজিলি আমাদেরকে ডিটেক্ট করবে এবং ব্যান করে দেবে। তাইলে আসলে করবোটা কি? বা 2016-এ একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে গুগল কোন জিনিসগুলো দেখে, সেটা আজকে আমরা শিখব। এটা নিয়ে একটা পিডিএফ বানাইছি আজকে আপনাদের জন্য বসে বসে। সো এই ভিডিওটার নিচে, যে ভিডিওটা আপ করব, এই ভিডিওটার নিচে এই পিডিএফের ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দেবো। সো সবাই ডাউনলোড করে দেবেন, ঠিক আছে? আর একটু দেখি যে আসলে 2016-এ গুগল একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্যে মেজর কোন জিনিসগুলো দেখে। আর এগুলো কিন্তু আমার কথা না, backlinko.com নামে একটা ওয়েবসাইট আছে, তারা 1 মিলিয়ন ওয়েবসাইট অ্যানালাইসিস করছে। 1 মিলিয়ন ওয়েবসাইটস অ্যানালাইসিস করে দেখছে যে আসলে গুগল কোন জিনিসগুলো আসলে কনসিডার করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য। সো তাদের রিসার্চের ফলাফলই কিন্তু এটা। সো ইটস প্রোভেন এবং ইটস ওয়ার্কিং। দেখি এখানে সূচিপত্র আছে কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে, একটু দেখি। প্রথমে হচ্ছে ব্যাকলিংকস। আচ্ছা, ব্যাকলিংকস স্টিল এই 2016-এ একটা মেজর ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস। আর ব্যাকলিংকস মানে কি সেটা তো আমরা জানি না। কেউ জানে না এরকম কেউ আছেন? ব্যাকলিংকস মানে কি গত ক্লাসে কিন্তু হ্যাঁ ভুলে গেছেন? আচ্ছা, ব্যাকলিংকস হচ্ছে, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আমার একটা ওয়েবসাইট আছে। তো আপনি কি নিয়ে লেখেন, যে কোনো একটা জিনিস নিয়ে, ধরেন এসইও নিয়ে লেখেন।
আমিও এসই নিয়ে লিখি। তা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার কোনো একটা আর্টিকেল থেকে আমি যদি একটা আপনাকে লিঙ্ক দিই, হ্যাঁ হ্যাঁ, আমি একটা আর্টিকেল লিখলাম, লেখার মাঝখান থেকে যদি আমি বলি যে টু নো মোর বা টু গেট মোর রিসোর্সেস ভিজিট দিস লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে আপনার ওয়েবসাইটে দেওয়া। সো আমার ভিজিটর লিঙ্ক ধরে কিন্তু আপনার ওয়েবসাইটে চলে যেতে পারতেছে, তাই না? দিস ইজ কল্ড ব্যাকলিংকস। মানে আমি যদি আপনাকে একটা ব্যাকলিঙ্ক মানে লিঙ্ক দেই আমার ওয়েবসাইট থেকে, ইটস কল্ড ব্যাকলিংকস। এবং গুগল এই জিনিসটাকে একটা ভোট হিসাবে কাউন্ট করে বা একটা রিকমেন্ডেশন হিসাবে কাউন্ট করে। সো দিস ইজ কল্ড ব্যাকলিঙ্ক। এবং আপনি আমার মতো এরকম যত বেশি মানুষের কাছ থেকে ভোট নিয়ে আসতে পারবেন, আই মিন ব্যাকলিংকস নিয়ে আসতে পারবেন, আপনার ওয়েবসাইট তত ভালো র্যাঙ্ক করবে গুগলে। এখানে একটা গ্রাফ আছে দেখেন, এটা হচ্ছে গুগলের পজিশন 1 2 3 4 5, এটা হচ্ছে নাম্বার অফ পজিশনস, ঠিক আছে? এটা হচ্ছে গুগলের 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, এটা হচ্ছে 10 নাম্বার পজিশন। আর এগুলো হচ্ছে নাম্বার অফ ব্যাকলিংকস। ক্লিয়ার? সো এখানে দেখেন যার 100টা লিঙ্ক তার পজিশন কিন্তু অনেক কম। এখানে যার 300টা লিঙ্ক তার পজিশন কি 1 নাম্বারে, তাই না? আর যার একবারে 5টা 6টা বা 10টা লিঙ্ক তার পজিশন কোথায়? এখানে। ঠিক আছে? মানে দিস ইজ কল্ড ইম্পর্টেন্স অফ ব্যাকলিংকস, ডিফারেন্স ইম্পর্টেন্স অফ ব্যাকলিংকস। এটাই আর কি, আপনার যত বেশি ব্যাকলিংকস থাকবে আপনার পজিশন তত ভালো হবে। ঠিক আছে? তার মানে হচ্ছে ব্যাকলিংকস, নাম্বার অফ ব্যাকলিংকস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস অফ গুগল র্যাঙ্কিং। এই জিনিসটা মাথায় রাখবেন। সো আমাদের কি শিখতে হবে, যে কিভাবে ব্যাকলিংকস করতে হয়। আমার মনে করেন দুইটা ওয়েবসাইট আছে, তো আমি একটা ওয়েবসাইটে ব্যাকলিংকস বানানোর জন্য আমার অন্য একটা ওয়েবসাইটে আর কি একটা লিংকে যদি বারবার পোস্ট করি যে এই লিংকে গেলে আর কি আমার অন্য আরেকটা ওয়েবসাইটে, তো এটা কি ব্যাকলিংকস হিসেবে ধরা যাবে? হ্যাঁ, ব্যাকলিংকস হিসেবে ধরা যাবে, তবে ব্যাকলিংকসের একটা শর্ত আছে। নাম্বার অফ রিকমেন্ডেড ডোমেইনসটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাকলিংকসে। ধরেন আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে এ, আপনি বি ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটের নাম হচ্ছে বি থেকে একটা ব্যাকলিংক পাইছেন আপনি, বা এটা হচ্ছে একটা ব্যাকলিংকস, বি থেকে আপনি 5টা ব্যাকলিংকও পাইতে পারেন না? 5টা ব্যাকলিংকও কিছু পারেন, কিন্তু আরেকজনের সেম আপনার কম্পিটিটরের সে যদি বি ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংক পাইলো, সি ওয়েবসাইট থেকে আরেকটা ব্যাকলিংক পাইলো, ডি ওয়েবসাইট থেকে আরেকটা ব্যাকলিংক পাইলো, তার মানে সে আগায় গেল, কারণ তার ব্যাকলিংকসটা হচ্ছে ডিফারেন্ট ডোমেইন থেকে। সো একটা ডোমেইন থেকে আপনি অনেকগুলা ব্যাকলিংকস না নিয়ে এসে ডিফারেন্ট ডোমেইন থেকে ব্যাকলিংক নিয়ে আসার চেষ্টা করুন। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে ডোমেইন লিঙ্ক অথরিটি। আচ্ছা, ডোমেইন লিঙ্ক অথরিটি ব্যাপারটা সহজ উদাহরণ হবে এরকম যে আপনি বি ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংকস পাইছেন, যে পেজ থেকে আপনি ব্যাকলিংকটা পাইছেন একটু খেয়াল করেন ওই পেজের এক্সিস্টিং অথরিটি কেমন। সাপোজ আমি নতুন একটা ওয়েবসাইট বানাইছি, সো আমি এটাকে ব্যাকলিংক দেওয়ার জন্য আমি আরেকটা ওয়েবসাইট বানালাম, তার মানে কি আমার দুইটাই কিন্তু নতুন ওয়েবসাইট। বুঝতে পারছেন? সো নতুন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পাওয়া আর পুরনো ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পাওয়া কিন্তু অনেক ডিফারেন্ট। কারণ পুরনো ওয়েবসাইটের মধ্যে অলরেডি অনেকগুলো কন্টেন্ট আছে, অলরেডি ওখানে ভিজিটর আছে, অলরেডি ওখানে পেজ র্যাঙ্ক আছে, অলরেডি ওখানে আপনার মানুষজন কমেন্ট করে, শেয়ার করে। ওই পেজের কন্টেন্টগুলো নতুন পুরনো ওয়েবসাইটের কন্টেন্টগুলো অলরেডি হয়তো ফেসবুকে শেয়ার হয়েছে অনেকবার, গুগল প্লাসে শেয়ার হয়েছে, টুইটারে শেয়ার হয়েছে। সো পুরনো ডোমেইন থেকে বা যে ডোমেইনের আপনার এক্সিস্টিং অথরিটি আছে, অথরিটি মানে কি সেটা তো কালকে ক্লিয়ার করছে, পেজ র্যাঙ্ক আছে, মানে সব কিছুই ভালো আছে, এরকম ওয়েবসাইট থেকে যদি আমরা ব্যাকলিংক নিয়ে আসি ওই পার্টিকুলার ব্যাকলিংকগুলো অনেক বেশি কাজে দিবে। এবং গুগল কিন্তু এই জিনিসটা খুব ভালো করে দেখে যে আপনি যেখান থেকে ব্যাকলিংক নিয়ে আসছেন ওই ওয়েবসাইটগুলো কেমন, ওদের অথরিটি কেমন, আর যে পেজ থেকে নিয়ে আসছেন যে ডোমেইন লিঙ্ক অথরিটি, ওই ডোমেইনটার আপনার
ওভারঅল অথরিটিটা কেমন সেটা গুগল চিন্তা করে। সো আপনার জাস্ট খালি ব্যাকলিং নিয়ে আসলে হবে না, কোত্থেকে ব্যাকলিং নিয়ে আসছেন ইট ম্যাটার্স। এক্স্যাক্টলি। এরকম ওয়েবসাইট আমি আর কি কেমনে পাবো যে অন্যের ওয়েবসাইট থেকে একটা পুরনো ওয়েবসাইট থেকে আমি ব্যাকলিংকসটা দিব? পুরোনো ওয়েবসাইট থেকে ব্যাকলিংস নেওয়ার অনেক ওয়ে আছে, সেগুলো আমরা শিখবো আস্তে আস্তে, সেগুলো আমরা শিখবো আস্তে আস্তে। জাস্ট খালি মনে রাখেন যে আমাদের প্রথম কি ছিল, ব্যাকলিংস, নাম্বার অফ ব্যাকলিংস ম্যাটার্স, 2 নাম্বার হচ্ছে ডোমেইন লিঙ্ক অথরিটি ম্যাটার্স। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, রিলেভেন্ট ইন ডেপথ আর্টিকেল ম্যাটার্স। ইন ডেপথ আর্টিকেল বলতে কি বুঝি, কারো কোনো আইডিয়া? হ্যাঁ, বিষয়বস্তু ঠিক আছে, কিন্তু ইন ডেপথ আর্টিকেল মিন্স বিশ্লেষকমূলক। এক্স্যাক্টলি। ধরেন আপনি একটা আর্টিকেল লিখলেন যে কিভাবে মাংস রান্না করতে হয়, মাংস রান্না করার উপরে একটা আর্টিকেল লিখবেন। তো আপনি লিখতে পারেন যে আমি মাংস প্রথমে করলাম, মশলা টশলা দিলাম, দেন তেল দিলাম কড়াইয়ে, তারপরে মাংসটা দিলাম, জাল দিলাম, হয়ে গেল, বেসিক। কিন্তু আপনি যদি এরকম দেন যে এখানে মাংস কতটুকু মাংস নিব, এর উপরে বেস করে কতটুকু মশলা নিব, মরিচ কতটুকু হবে, পুরা রেসিপি সহ ইন ডিটেল যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সেম জিনিসটাই আপনি লিখতে পারেন না, ওই আর্টিকেলটা কিন্তু দুইভাবেই লেখা যায়। একটা মানে গুজামিল দিয়ে একটা বুঝাই দিলাম, আর একটা হচ্ছে প্রত্যেকটা জিনিস নিয়ে স্টেপ বাই স্টেপ ইন ডিটেল লিখলাম। তা যারা এই মাংস রান্না শিখতে আসবে তারা কোনটা পছন্দ করবে বেশি? ইন ডিটেলটা পছন্দ করবে বেশি, না? সেম গোজ ফর গুগল। গুগল সেম ইন ডেপথ আর্টিকেলগুলো অনেক বেশি পছন্দ করে। সো আমরা যখন পরবর্তীতে আর্টিকেল লিখব এবং সেটাকে যদি র্যাঙ্ক করানোর চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকে, তাহলে ওই আর্টিকেলটা ইন ডেপথ হতে হবে। সেখানে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স থাকতে পারে। যেমন আপনি ফেসবুক নিয়ে একটা আর্টিকেল লিখলেন, তো ফেসবুকের মধ্যে আপনার কী কী থাকতে পারে, স্ট্যাটিস্টিক্স থাকতে পারে যে 2014 সালে সারা পৃথিবীতে কত পার্সেন্ট মানুষ ফেসবুক ইউজ করত, এবং কত পার্সেন্ট মোবাইল থেকে ইউজ করে, কত পার্সেন্ট ডেস্কটপ থেকে ইউজ করে, এবং এর মধ্যে কত পার্সেন্ট মেল, কত পার্সেন্ট ফিমেল, এবং যারা ফেসবুক ইউজ করে তার মধ্যে কত পার্সেন্ট আপনার বড় বেশি, কত পার্সেন্ট খুব বড় চাকরি করে, কত পার্সেন্ট বিজনেসম্যান। এই ধরনের স্ট্যাটিস্টিক্স কিন্তু অনলাইনে পাওয়া যায়। আপনার যেটা করতে হবে, আর্টিকেলটাকে আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ করার জন্যে ওই স্ট্যাটিস্টিক্সগুলো আপনার আর্টিকেলে ইনক্লুড করতে হবে। আপনার আর্টিকেলে সুন্দর সুন্দর ছবি দিতে হবে, ভিডিও দিতে হবে, এবং প্রত্যেকটা ফেসবুক ধরুন ইউজ করার আপনি নিয়মাবলী লিখবেন। তো প্রত্যেকটা ইউজ করার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইন ডিটেল ছবি সহ যদি আপনি দিতে পারেন, তাহলে মানুষ ইজিলি তার পারপাসটা সলভ হবে, তাই না? দিস ইজ কল্ড ইন ডেপথ আর্টিকেল। এবং ইন ডেপথ আর্টিকেল লেখার জন্য আমরা আরও অনেক কিছু করতে পারি, যেমন এলএসআই টার্মস আছে, রিলেভেন্ট টার্ম। আমরা গুগলে সার্চ করি, ধরেন একটা লাইভ দেখাই, ধরেন এসইউ লিখে আমরা সার্চ দিলাম, এসইউ লিখে আমরা গুগলে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে একদম নিচে চলে আসবেন পেজের নিচে চলে আসলে দেখবেন যে সার্চ ইজ রিলেটেড টু এসইউ। খেয়াল করছেন? সো আপনার আর্টিকেলে যদি এই রিলেভেন্ট টার্মসগুলো ইউজ করেন, তাহলে আপনার আর্টিকেলের রিলেভেন্সি বাড়বে, মানে গুগল ইজিলি বুঝতে পারবে এই আর্টিকেলটাতে কোন জিনিসটা ফোকাস করা হয়েছে। ক্লিয়ার? এই ছোটোখাটো জিনিসগুলো ইউজ করে আপনার আর্টিকেলটাকে ইন ডেপথ, রিলেভেন্ট এবং কোয়ালিটি আর্টিকেল বানাতে পারবেন ইজিলি। এগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব। জাস্ট খালি মনে রাখেন যে থার্ড পজিশনে আছে ইন ডেপথ কোয়ালিটি আর্টিকেল। এলাকায় যদি আমরা বাংলায় করি তাহলে তো গুগল সেটা করতেছে না, বাংলাটাও করবে নাকি শুধু ইংলিশটা করছে? কোন লেখা? আর্টিকেল মনে হয় আমার ওয়েবসাইটে যে কোনো বিষয়ে একটা আর্টিকেল লিখলাম আমি বাংলায়, তো এটা কি গুগল করবে? বাংলার এসইউ একটু ডিফারেন্ট। আমরা ইংরেজির কথাই চিন্তা করি, বাংলার এসইউটা টোটালি ডিফারেন্ট। ওরা অনেক কিছুই বাংলার জন্য করে না, যেটা ইংরেজির জন্য করে।
আর আমাদের টার্গেট মার্কেট মোস্ট অফ দ্য টাইম প্রায় 99%ই বাইরের থাকবে, ইংলিশ লিঙ্গুইস্টিক থাকবে। সো বাংলা নিয়ে আপাতত চিন্তা না করলে হবে। মানে 3 নম্বর ফ্যাক্টরস, মানে যে 10টা ফ্যাক্টরস নিয়ে 10টা বা 11টা ফ্যাক্টরস নিয়ে আমরা আলোচনা করবো আজকে, খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেগুলো দিয়ে গুগল সার্চ করে, গুগল র্যাঙ্ক করে একটা ওয়েবসাইট, তার মধ্যে এটা 3 নম্বর পজিশনে আছে, ইন ডেপথ আর্টিকেল। ঠিক আছে, প্রথমটা কি ছিল? ব্যাকলিংকস, ডোমেইন লিংক অথরিটি, তারপর হচ্ছে ইন ডেপথ আর্টিকেল। ওয়েল, প্রত্যেকটা যে আচ্ছা, এটার উদাহরণ দিচ্ছি মনে হয় আমরা, এটার উদাহরণ দিই নেই। আচ্ছা, এটা বুঝে নেবেন আপনারা। ইন ডেপথ আর্টিকেল, আচ্ছা এখানে দেখেন, হু ওয়াজ দ্য ডিরেক্টর অফ ব্যাক টু দ্য ফিউচার। ব্যাক টু দ্য ফিউচার একটা মুভি, এই মুভির ডিরেক্টরকে রবার্ট জেমেকিস। ওকে গুগল এখানে দেখেন উইকিপিডিয়া থেকে সে গ্রাফ করছে ডাটাটা, কিন্তু আপনি এই উইকিপিডিয়ার আর্টিকেলে যাবেন, গিয়ে এই কথাটা কোথাও পাবেন না, হু ওয়াজ দ্য ডিরেক্টর অফ ব্যাক টু দ্য ফিউচার। এই কথাটা ওই আর্টিকেলের ভিতরে কিন্তু নাই, কিন্তু গুগল কিন্তু ইজিলি বুঝতে পারছে যে ওই আর্টিকেল থেকে সে ইজিলি এখান থেকে ডাটাটা শো করতেছে যে ডিরেক্টর হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে আপনার ওই যে ইন ডেপথ আর্টিকেল লিখছেন ইন ডিটেল। সো গুগলের আসলে ওই কিওয়ার্ড ধরে ধরে সে এখন কোনো কিছু র্যাঙ্ক করে না, সে দেখে এই আর্টিকেলটা দিয়ে আসলে কি বুঝাইতে চাচ্ছে সে। ক্লিয়ার? এবং এটার গুগলের ভাষায় বা সার্চ ইঞ্জিনের ভাষায় এটা আরেকটা নাম আছে, এর নাম টার্ম আছে, টার্মটার নাম হচ্ছে সিমান্টিক সার্চ। সিমান্টিক সার্চ। সিমান্টিক সার্চ, সিমান্টিক সার্চ নিয়ে আমরা পরে আরো আলোচনা করব, জাস্ট এটা মনে রাখেন। সিমান্টিক সার্চ হচ্ছে গুগল ইন্টেলিজেন্স। গুগল ইজিলি বুঝতে পারে, আপনি যদি সার্চ দেন যে কোনো একটা কিছু, ধরেন হাউ ওল্ড ইজ বারাক ওবামা, কি আসছে? 54 ইয়ার্স। এখন একটা জিনিস মনে রাখেন, দেখেন হাউ ওল্ড ইজ বারাক ওবামা, বারাক ওবামার বয়স কত, এটা জানার জন্য আমরা যদি বিগত 2 বছর আগের কথা চিন্তা করি, সার্চ ইঞ্জিনের কথা, গুগলের কথা, তাহলে কি শো করতো এখানে গুগল? কতগুলো আর্টিকেল শো করতো, তাই না? আর্টিকেল শো করতো বিভিন্ন ওয়েবসাইটে, কিন্তু এখন কি এখানে আর্টিকেল শো করতেছে? গুগল কিন্তু ডিরেক্টলি দেখাই দিচ্ছে যে তার বয়স কত, এক্সাক্ট বয়স কত। দিস ইজ কল্ড সিমান্টিক সার্চ। এবং গুগল এখানে দেখেন যে কোনো একটা ওয়েবসাইট থেকে কিন্তু এটা নিচ্ছে, হয়তো উইকিপিডিয়া বা কোনো একটা জায়গা থেকে সেই ওর বয়সটা নিচ্ছে। সো আপনার এখানে এই জিনিসটাই দেখতে হবে যে গুগল আগের মতো আর নাই। সো এখন আমরা যা কিছু করব শুধু কিওয়ার্ড দিয়ে দিয়ে ভরায় রাখলেই গুগল ওটাকে র্যাঙ্ক করবে না, বরং এরকম করে আর্টিকেল লিখতে হবে যাতে গুগল এখান থেকে ডাটা নিতে পারে। এবং এই ডাটাগুলো শো করা বিভিন্ন ওয়ে আছে, স্কিমা ট্যাগ আছে, মাইক্রো ডাটা আছে, আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। জাস্ট খালি মনে রাখেন যে সিমান্টিক সার্চটা কী, এবং এটা গুগল এখন অনেক বেশি ভ্যালু দেয় এটা। আমরা শর্ট ব্রেকে যাই একটা নামাজে, ঠিক আছে? ওকে, লঙ্গার কন্টেন্টস র্যাঙ্ক হায়ার দেন শর্টার ফর্মস। এর মানে হচ্ছে একটা রিসার্চ করে দেখা গেছে যে যেই কন্টেন্টগুলো আমরা লিখি, ওয়েবসাইটে যেই কন্টেন্টগুলো থাকে, কন্টেন্টগুলো যত বড় হয় তত বেটার সার্চ ইঞ্জিনের জন্য, তত বেটার এটা র্যাঙ্ক করে গুগল। তো এখানে আছে একটা রিসার্চ আছে, সেটা হচ্ছে যে এভারেজ ফার্স্ট পেজে যে ওয়েবসাইটগুলো থাকে বা যে ব্লগগুলো থাকে, তাদের এভারেজ আর্টিকেলের লেন্থ হচ্ছে 1890 ওয়ার্ডস প্রত্যেকটা আর্টিকেল,
অন অ্যাভারেজ। সো আমরা যখন কোনো একটা ওয়েবসাইট বানাবো পরবর্তীতে, যেটা আমরা আসলে কোনো একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করাতে চাইবো, ওই পার্টিকুলার প্রত্যেকটা কিওয়ার্ডের উপর বেস করে যে আর্টিকেলগুলো আমরা বানাবো, বা আমরা নিজেরা না পারি, আমরা যদি কাউকে হায়ার করে যদি আর্টিকেলগুলো লেখাই, অবশ্যই যাতে 2000 ওয়ার্ডের উপরে হয় প্রত্যেকটা আর্টিকেল। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। আমরা যদি বিগত 3-4 বছর আগে তাকাই এসইও ইন্ডাস্ট্রিতে, তাহলে দেখবেন যে 500 ওয়ার্ড ছিল রিকমেন্ডেড, কিন্তু এখন ওই 500 ওয়ার্ড হয়ে গেছে এখন 1800 ওয়ার্ড। সো আর্টিকেলটা যত বড় হবে তত বেটার, এবং এটা খুবই একটা ভাইটাল একটা র্যাঙ্কিং ফ্যাক্টর গুগলের জন্য। এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরসের অন্যতম একটা ফ্যাক্টর হচ্ছে কন্টেন্ট লেংথ, এবং কন্টেন্ট লেংথ যত বেশি হবে, যত বড় হবে কন্টেন্ট, এটা তত তাড়াতাড়ি বা তত ভালো জায়গায় র্যাঙ্ক করে গুগলে। ক্লিয়ার? আচ্ছা, HTTPS মানে কি আপনারা জানেন কেউ? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে HTTP, আর লাস্টের S দিয়ে বোঝায় হচ্ছে সিকিউরড HTTP। এবং এটা আপনি ইজিলি বুঝতে পারবেন যে একটা ওয়েবসাইটে HTTPS এনাবল আছে কি না। দেখি একটু, ধরেন এই HTTPS কেন লাগে? HTTPS হচ্ছে আপনার যে ডাটাগুলা এখানে যদি কেউ কমেন্ট করে বা কোনো তার ক্রেডিট কার্ডের ইনফরমেশন দেয় বা তার ইউজার নেম দেয়, পাসওয়ার্ড দেয়, ওগুলা টোটালি এনক্রিপ্টেড থাকে। তাইলে হবে কি, এনক্রিপ্টেড ডাটাগুলা হ্যাকাররা নিতে পারে না, এবং ওই ওয়েবসাইটে আপনার যে কোনো ট্রানজ্যাকশন, যে কোনো ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস দেওয়া সেফ। ঠিক আছে, আমরা যদি ওই যে পেওনিয়ারের দিকে তাকাই, পেওনিয়ার, এখানে দেখেন HTTPS আছে, খেয়াল করছেন? এবং এখানে এই বাটনটা গ্রিন থাকে। আমরা পেপাল দেই, পেপাল, এখানে দেখেন গ্রিন হয়ে গেছে, তাই না? এবং এখানে খেয়াল করেন HTTPS আছে। আর আমরা যদি নর্মালি যে কোনো ওয়েবসাইট খুলি, ধরেন ডেভস্ট্রিম, HTTP devstream.com, এখানে কি গ্রিন বলতে কোনো কিছু আছে? নাই, এটা সিকিউর না। সো HTTPS ম্যাটার্স, এবং এটা আপনার ওয়েবসাইটে এনাবল করা খুব সহজ। আপনার যে হোস্টিং কোম্পানি আছে ওদেরকে বললেই হবে যে তুমি আমার ওয়েবসাইটে HTTPS এনাবল করে দাও। আমাদের আসলে ওয়েবসাইটে লাগে না বা ওই ধরনের কোনো ট্রানজ্যাকশন করি না, কিন্তু যদি আমরা এখানে HTTPS করি, আমাদের ওয়েবসাইটটা আরও বেশি বা আরও ভালোভাবে র্যাঙ্ক করবে, কারণ এটা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরসের অন্যতম একটা ব্যাপার। এবং যারা এটা রিসার্চ করছে, তারা রিসার্চ ডাটা দেখেন ওদের, সেটা হচ্ছে গুগল পজিশন এটা, আর এটা হচ্ছে পার্সেন্টেজ অফ HTTPS ডোমেইন। সো যাদের ডোমেইনে HTTPS আছে তারা দেখেন র্যাঙ্ক করে খুব ভালো, আর যাদের নাই তারা র্যাঙ্ক করে খুব কম। মানে এত পার্সেন্ট HTTPS আছে, সো ওরা সবসময় র্যাঙ্কের উপরে থাকে, প্রথম দিকে থাকে। সো HTTPS ম্যাটার্স। আচ্ছা, স্কিমা ট্যাগটা যদিও এত একটা ইম্পর্টেন্ট না, স্টিল স্কিমা ট্যাগ ছাড়াও আমরা ওয়েবসাইট বানাতে পারি, কিন্তু স্কিমা ট্যাগ স্টিল ম্যাটার করে, এবং ইভেন ভবিষ্যতে হয়তো গুগল এটাকে আরও অনেক বেশি প্রায়োরিটি দিবে। তো স্কিমা ট্যাগটা আসলে কি? কারো কোনো আইডিয়া স্কিমা ট্যাগ নিয়ে? মাইক্রো ডাটার নাম শুনছেন? মাইক্রো ডাটা বা মাইক্রো ফরম্যাটস ডাটা। আচ্ছা, স্কিমা ট্যাগ হচ্ছে কম্পারেটিভলি নিউ একটা HTML ট্যাগ, যেটা গুগল, ইয়াহু এবং বিং এবং পাশাপাশি আরও অন্যান্য সার্চ ইঞ্জিনসগুলো
সবাই মিলে চিন্তা করলো যে আমরা এরকম একটা মেটা ট্যাগ বানাবো বা এরকম কিছু ট্যাগ বানাবো যেগুলো দিয়ে আমরা ইজিলি ডিটেক্ট করতে পারি যে এই ওয়েবসাইটটা কী নিয়ে বানানো বা এই ওয়েবসাইটের মেন ফোকাস কী। আমরা অনেক সময় গুগলে সার্চ করে নিচে রিভিউ দেখি না, নিচে রিভিউ দেখি বা ম্যাপ দেখি বা কারো নাম দেখি, এই জিনিসগুলো আসলে স্কিমা ট্যাগ দিয়ে করা। স্কিমা ট্যাগ বা রিচ ট্যাগ বলি এগুলো নিয়ে আমরা শিখবো আস্তে আস্তে যে স্কিমা ট্যাগ কি। ইভেন আমার ওয়েবসাইটে anshamim.com-এও আপনারা সার্চ দিয়ে প্রচুর আর্টিকেল পাবেন, প্রচুর টিউটোরিয়াল পাবেন স্কিমা ট্যাগ দেখে দেখে শিখে নেবেন। জাস্ট খালি মনে রাখেন যে স্কিমা ট্যাগটাও র্যাঙ্কিংয়ের একটা অন্যতম ফ্যাক্টর। আমরা যদি একটা লাইভ দেখি, লাইভ উদাহরণ দিই, ধরেন রেস্টুরেন্টস, ঢাকার ভিতরে রেস্টুরেন্টগুলো যদি একটু দেখি, এখানে দেখেন রিভিউ আছে তাই না? এই রিভিউগুলো কিন্তু স্কিমা দিয়ে করা। এখানে দেখেন রিভিউ আছে তাই না? এই রিভিউ কিন্তু স্কিমা ট্যাগ থেকে ওরা ডাটাটা নেয়, ডাটাটা নিয়ে এখানে শো করে। আচ্ছা, ইমেজ আর হচ্ছে ইউআরএল। ইউআরএল মানে কি আমরা জানি? ইউআরএল মানে হচ্ছে যে লিঙ্কটা আমাদের প্রত্যেকটা পেজে যে লিঙ্ক হয়, সাপোজ যেমন এখানে এটা একটা লিঙ্ক তাই না? এটা একটা লিঙ্ক, সো এটা একটা ইউআরএল। ইউআরএল এর পুরো মিনিং হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, মানে যেটা দিয়ে আসলে ব্রাউজার বুঝতে পারে যে এটা একটা ওয়েবসাইট, এটা একটা ইউনিভার্সাল ওয়েবসাইট, তুমি এটাকে ইজিলি খুলতে পারো তোমার ওয়েবসাইট এতে ব্রাউজারে। ঠিক আছে, ইউআরএল বলে এটাকে। এটাও একটা ইউআরএল, মানে প্রত্যেকটা লিঙ্কে এক একটা ইউআরএল। আর হ্যাঁ হ্যাঁ, সো ইউআরএল দিয়ে আসলে এখানে কি বোঝাচ্ছে, ইউআরএল কিভাবে র্যাঙ্কিং ফ্যাক্টরের সাথে যুক্ত। প্রত্যেকটা পেজে তো একটা করে ইউআরএল থাকবে, ইউআরএল ছাড়া তো আমাদের কোনো পেজ থাকবে না বা কোনো ব্লগ থাকবে না। তো এখানে ইউআরএলটা বোঝাচ্ছে শর্টার ফর্ম অফ ইউআরএলস। আপনারা আমার ওয়েবসাইটে গেলে একটা জিনিস খেয়াল করবেন যে আমি ইউআরএলগুলো এত লম্বা না, ছোট ছোট করে ইউআরএল রাখি। দেখেন একটু anshamim.com-এ যান। আচ্ছা, যাওয়ার পরে এখানে যদি আমরা মাউসটা নেই, একদম নিচের দিকে দেখেন ইউআরএলটা দেখাচ্ছে হোয়াট ইজ এসইও। এখানে যদি মাউসটা নেই, দেখেন টাইটেলটা কত বড়, কিন্তু ইউআরএলটা শুধু অ্যাডভান্স এসটিএসএস টিউটোরিয়াল এটুকু। আবার যদি এখানে দেই, টাইটেলটা কত বড়, কিন্তু ইউআরএলটা দেখেন শুধু পিন্টারেস্ট মার্কেটিং। ক্লিয়ার? সো ইউআরএল কিন্তু একটা ব্লগ পোস্ট করার সময় আপনি মডিফাই করতে পারেন। টাইটেল পুরোটাই আপনার ইউআরএল হয়ে যায়, কিন্তু আপনি ওইটাকে কেটে সেটে আপনার মেন যে কিওয়ার্ডটা, যে ফোকাসড কিওয়ার্ডটা, ওইটা ইউআরএল এ রাখবেন অলওয়েজ। আপনার কিওয়ার্ডটা ইউআরএল, ঠিক আছে? আর বাকি আগে পিছে যা আছে সব ডিলিট করে দিন। শর্টার ফর্ম কিওয়ার্ডগুলো গুগলে র্যাঙ্ক করে ভালো, ইউআরএলগুলো র্যাঙ্ক করে ভালো, মানে যেগুলো হচ্ছে যে ইউআরএলগুলো শর্ট। লং একটা ইউআরএল দিবেন, ওটা গুগল টেন্স লেস, মানে ওটা খুব কম র্যাঙ্ক করে। যদিও এটা অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর, বাট খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই জিনিসটা মনে রাখবেন, আমরা যখন একটা ওয়েবসাইটে ইউআরএল দিব, ওই ইউআরএলটা যাতে খুব বেশি লম্বা না হয়, কিওয়ার্ড ফোকাস যাতে থাকে। আচ্ছা, আর যেসব আরেকটা কথা হচ্ছে ইমেজ। আপনার কন্টেন্টে অ্যাটলিস্ট যাতে একটা ইমেজ থাকে, এবং একটা ইমেজ যদি আপনার কন্টেন্টের ভিতরে থাকে, গুগল ওই কন্টেন্টটাকে র্যাঙ্ক করে ভালো। এটা রিসার্চে দেখা গেছে যে আপনার কন্টেন্টের ভিতরে, যেসব কন্টেন্টের ভিতরে একটা করে ইমেজ আছে, ওগুলো খুব ভালো র্যাঙ্ক করছে গুগলে। ঠিক আছে? সো আমরা যখন পরবর্তীতে আর্টিকেল লিখবো আমাদের নিজেদের ব্লগের জন্য বা ক্লায়েন্টের জন্য, যাতে অ্যাটলিস্ট একটা করে ইমেজ থাকে প্রত্যেকটা আর্টিকেল।
এবং ইমেজ বসানোর সময় আমরা কী করবো, ইমেজের অল্টারনেটিভ টেক্সট ইউজ করবো ইমেজে। এবং এটা কীভাবে ইউজ করতে হয় সেগুলো আমরা পরবর্তীতে শিখবো আস্তে আস্তে। জাস্ট খালি এই টার্মটা মনে রাখেন যে ইমেজটা খুবই ইম্পর্টেন্ট, ইউআরএলটা খুবই ইম্পর্টেন্ট, এবং ইউআরএল এর শর্টার ভার্সনটা, কিওয়ার্ড ফোকাসড ইউআরএল খুবই ইম্পর্টেন্ট। সিমান্টিক সার্চ নিয়ে কথা বলছিলাম একটু আগে, সিমান্টিক সার্চ ম্যাটার্স। ওকে, সিমান্টিক সার্চ নিয়ে যে কথাগুলো বলছিলাম মনে আছে কারো? কেউ আমাকে বুঝাইতে পারবেন যে এটা কি? হ্যাঁ, যে কোনো একটা কন্টেন্ট নিয়ে আমরা যদি ডিটেইলস লিখি তাহলে সেটা গুগল র‍্যাঙ্ক করে ভালো। যেমন এটা এক্স্যাক্টলি সিমান্টিক সার্চ না। সিমান্টিক সার্চের মেইন আসলে মর্মার্থটা কি? বা হ্যাঁ, যেটা আমরা চাচ্ছি এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে এক কথায় যদি আমরা বলি, একটা ওয়েব পেজে তো অনেক কিছু আমরা লিখি, তাই না? একটা আর্টিকেলে 1200 ওয়ার্ডের আর্টিকেল লিখে ফেললাম, 5000 ওয়ার্ডের আর্টিকেল লিখে ফেললাম, কিন্তু গুগল সব কিছু পরে ঠিক আছে, কিন্তু ইউজার যেটা লিখে সার্চ দিচ্ছে সেটার উপর বেস করে সে ডাটাটা দেখায়। দিস ইজ কল্ড সিমান্টিক সার্চ। আপনি অনেক কিছু লিখে ফেলতে পারেন, অনেক জায়গায় কিওয়ার্ড দিয়ে দিতে পারেন, কিন্তু আপনি যদি ওই আর্টিকেলটা এমনভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, তাহলে গুগল ইজিলি আপনার ওই আর্টিকেল থেকে ইউজার যেটা চাচ্ছে সেটা খুঁজে বের করে দেখাতে পারে। দিস ইজ কল্ড সিম্যান্টিক সার্চিং প্রসেস। ক্লিয়ার? সো আমাদের আর্টিকেলটা আমরা ইন ডেপথ লিখবো। যদি ইন ডেপথ লিখি, অনেক বেশি স্ট্যাটিস্টিক্স দেই, এবং প্রত্যেকটা জিনিসের ওই যে টপিকটা নিয়ে আমরা লিখবো ওই টপিকটা যদি আমরা অ্যানালাইসিস করতে পারি খুব ভালোভাবে আর্টিকেলের মধ্যে, তাহলে গুগল ইজিলি বুঝতে পারবে আর্টিকেলটা কী নিয়ে লেখা, এবং ওই রিলেটিভ ব্যান্ড যে কোনো কিওয়ার্ড দিয়ে আমার আর্টিকেলটা র্যাঙ্ক করবে। দিস ইজ কল্ড সিম্যান্টিক সার্চ। মানে গুগল এখন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে পারে সব কিছু, এবং সে এটার সারাংশটা বুঝতে পারে যে এখানে এটা কী নিয়ে লেখা। গুগল আগের মতো আর ব্লাইন্ড না, এখন সে খুবই ইন্টেলিজেন্ট। দিস ইজ মানে এই সিম্যান্টিক সার্চটা গুগল ইন্টেলিজেন্সের একটা প্রকাশের একটা ওয়ে, যে গুগল এখন কতটা ইন্টেলিজেন্ট। সো আমরা টাইটেলে একটা এখানে একটা উদাহরণ আছে, যেমন লিস্ট বিল্ডিং লেখা যদি কেউ সার্চ দেয়, এখানে দেখেন টাইটেলে সরাসরি লিস্ট বিল্ডিং কথাটা নাই, তারপরেও এই জিনিসগুলো মানে এই ওয়েবসাইটগুলো টপে আছে, গুগলের ফার্স্ট পেজে আছে। কিভাবে আছে? কারণ গুগল ভিতরে ওই আর্টিকেলটা পড়ে বুঝতে পারছে যে এটা লিস্ট বিল্ডিং নিয়ে লেখা। সো আমরা বিগত 1 বছর আগে আমরা চিন্তা করছি যে টাইটেলে যদি আমরা কিওয়ার্ডটা রাখি তাহলে এটা র্যাঙ্ক করবে ভালো। ব্যাপারটা কিন্তু আসলে এই 2016 এসে এরকম না। আপনি যে কোনো কিছু দিয়ে সার্চ দেন, ফার্স্ট পেজে দেখবেন যে একজাক্ট টাইটেলে ওই কিওয়ার্ডটা আছে, এরকম রেজাল্ট খুব কম। কারণ গুগল ভিতরে সব কিছু বুঝতে পারে, কন্টেন্টটি কী আছে সেটা বুঝতে পারে, এবং সেটার উপর বেস করে সে রেজাল্টটা প্রথমে দেখায়, সেকেন্ড পজিশনে দেখায়, থার্ড পজিশনে দেখায়। সো আপনি টাইটেলে কিওয়ার্ড রেখে আপনি ঘুমায় গেলেন, সকালে উঠে চিন্তা করলেন যে না আমারটা তো মনে হয় র্যাঙ্ক করছে, বাট ব্যাপারটা আসলে এরকম না। এই জিনিসটা মাথায় রাখবেন। সো আপনার আর্টিকেলটা যত বেশি ইনডেপথ হবে, যত বেটার হবে, গুগল আপনার আর কোনো কিছু চিন্তা করতে হবে না যে কিওয়ার্ডটা কোথায় বসালাম না বসালাম, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। গুগল এখন অনেক বেশি ইন্টেলিজেন্ট। ভিডিওর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ভিডিওর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ভিডিওতে তো আমাদের ভিতরে খুব বেশি কন্টেন্ট লেখার সুযোগ নাই, সো ওখানে টাইটেল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ক্লিয়ার? ভিডিওর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, ভিডিওর ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে। আচ্ছা, সাইট স্পিড ম্যাটার্স। ওয়েবসাইটের স্পিডটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা রিসার্চে দেখা গেছে যে যাদের লোডিং টাইম খুব কম তারা প্রথম দিকে আছে, দেখছেন? মানে এটা হচ্ছে গুগলের পজিশন, 1 নম্বর পজিশন। আর এটা হচ্ছে আপনার সাইট, একটা ওয়েবসাইট লোড হতে কত সময় লাগে, কত মিলি সেকেন্ড সময় লাগে। এখানে দেখেন
যে ওয়েবসাইটটা 1800 থেকে 2000 মিলি সেকেন্ড সময় নেয় লোড হইতে, তারা মোটামুটি প্রথম দিকে আছে। আর যে ওয়েবসাইটগুলো আপনার লোডিং হইতে 2400 মিলি সেকেন্ড সময় লাগে, তাদের র্যাঙ্কিং পজিশন দেখেন অনেক উপরে, মানে 10তম পজিশনে, মানে অনেক নিচে, 8, 9, 10 এরকম পজিশনে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু শুধু একটা দুটা ওয়েবসাইট রিসার্চ করে এই ডাটাটা ওরা দেয় না, ওরা অনেকগুলা প্রায় কয়েক হাজার ওয়েবসাইট অ্যানালাইসিস করে দেন এই ডাটাটা খুঁজে বের করছে যে যে ওয়েবসাইটগুলো আপনার লোডিং টাইম কম তারা র্যাঙ্ক করে বেশ ভালো, আর যাদের লোডিং টাইম বেশি তারা র্যাঙ্ক করে অনেক পরে। এই জিনিসটা মনে রাখবেন। আমরা যেটা শিখতেছি এটা কি অফ পেজে অনেক অন পেজে? এটা হচ্ছে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরস। হ্যাঁ, র্যাঙ্কিং ফ্যাক্টরসের পরে আমরা ওয়ান পেজ শিখবো, কিওয়ার্ড রিসার্চ শিখবো, কম্পিটিটিভ অ্যানালাইসিস শিখবো, তারপরে আমরা অফ পেজ মানে হচ্ছে অনেক পরের কথা। আমরা এই বেসিক জিনিসগুলো জানি যে গুগল আসলে কোন জিনিসগুলোকে ইম্পর্টেন্স দেয় একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য। সো আমরা আমাদের তাহলে গোল ঠিক করতে পারবো, আমরা ইজিলি বুঝতে পারবো যে কোন জিনিসগুলো আমাদের জানা উচিত। ঠিক আছে? Well, exact match anchor text still matters. Anchor text মানে কি? আমি গত ক্লাসে আলোচনা করছিলাম, কেউ একজন বলেন anchor text মানে কি? লিংকটা হচ্ছে না, লিঙ্কটা anchor text না। একটা লেখার ভিতরে যে লিংকটা দেওয়া থাকে, মানে যে ওয়ার্ডটা আপনি আরো পড়তে চান তাহলে এখানে ক্লিক করব, এখানে ঢুকুই ওয়ার্ডটাকে যে আমরা টাইপ করে, হ্যাঁ, যে ওয়ার্ড থেকে আমরা লিঙ্কটা নিয়ে আসবো এক্স্যাক্টলি ওইটাই অ্যাঙ্কর টেক্সট। যেমন কে যেন বলবো ভিউ মোড, সো ভিউ মোড থেকেও আমরা একটা লিঙ্ক নিয়ে আসতে পারি। এখানে ভিউ মোড কথাটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। সো আমরা যখন পরবর্তীতে ব্যাকলিংকস ক্রিয়েট করব আমাদের ওয়েবসাইটে, তো আমাদের ওয়েবসাইটটাকে যেই কিওয়ার্ডের উপর বেস করে আমরা চাইবো যে এই কিওয়ার্ডের সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা উপরে আসুক, খেয়াল করেন ওই কিওয়ার্ডটাকে আমরা সব জায়গায় অ্যাঙ্কর টেক্সট বানানোর চেষ্টা করব ব্যাকলিংক করানোর সময়। এখনো হয়। ব্যাপারটা ক্লিয়ার? ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, সো আমি আপনার ওয়েবসাইটে গেলাম, গিয়ে একটা কমেন্ট করে আসলাম। তো কমেন্টের সময় একটা জিনিস খেয়াল করবেন, যেখানে আপনি নিজের নাম লিখতেন ওখানে আপনার কিওয়ার্ডটা দিয়ে আসবেন, ওখানে কিওয়ার্ডটা বসাবেন এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। মোস্ট অফ দ্য টাইম এটা কাজ করবে না, বাট যদি কাজ করে ইটস গুড ফর ইউ। সো আপনি যখন ওই অ্যাঙ্কর টেক্সটে কমেন্ট করবেন, দেখবেন যে একটা কমেন্ট একটা ব্যাকলিংক দিচ্ছে, এবং ব্যাকলিংকটা কোন অ্যাঙ্কর টেক্সট থেকে আসতেছে যেটা আপনি টার্গেট করছেন। ক্লিয়ার? এটাই তো বললাম যে সবসময় অ্যাপ্রুভ করবে না। 100টা কমেন্ট করলে আপনার হয়তো 40টা অ্যাপ্রুভ হবে বা 30টা অ্যাপ্রুভ হবে। ক্লিয়ার? ওই 30টাই কিন্তু আপনার জন্য কাজে লাগবে, বেশ ভালো কাজে লাগবে। আর ব্লক কমিটিং আরও অনেক ওয়ে আছে, ঠিক আছে, সেগুলো আমরা শিখবো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছি আর কি, যে অ্যাঙ্কর টেক্সট আপনি কীভাবে অ্যাপ্লাই করতে পারেন অন্যান্য ওয়েবসাইটে। দিস ইজ ইট। সো এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট স্টিল ম্যাটার্স। আমরা যাই বলি না কেন, এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সটটা খুবই কাজে দিবে। এটা প্রবাবলি লাস্ট। ওকে, লোয়ার দ্য বাউন্স রেট হায়ার দ্য র্যাঙ্কিং মানে কি? বাউন্স রেট যত কম হবে আপনার র্যাঙ্কটা, আপনার ওয়েবসাইটের ওভারঅল র্যাঙ্কিংটা তত বেটার হবে, তত ভালো হবে। তো হোয়াট ডাজ বাউন্স রেট মিনস? কেউ একজন বলেন বাউন্স রেট বলতে আমরা কি বুঝি? বাউন্স রেট বলতে বুঝি আমি ওয়েবসাইটে গেলাম, কিন্তু আমার ভালো কাজ কিনে দিলাম, সরাসরি চলে আসলো, তারপর ভিজিটর আমার ওয়েবসাইটে এসে থাকলো না বেশিক্ষণ, জাস্ট আসলো আর কেটে দিল, চলে গেল। এক্স্যাক্টলি এটাই। সময় ওয়েবসাইটে থাকে। মানে আপনার একটা ওয়েবসাইট আছে, একটা ভিজিটর ওয়েবসাইটে আসলো, আসার পরে তার সে বের হয়ে যাওয়া বা থাকার যে একটা রেশিও, সে কত পার্সেন্ট আপনার ওয়েবসাইটে থাকে এবং কত পার্সেন্ট বের হয়ে যায়, এর যে একটা রেশিও, এটা হচ্ছে বাউন্স রেট। এর যে একটা পার্সেন্টেজ, নট রেশিও, পার্সেন্টেজ। সো ওই পার্সেন্টেজটা যত কম থাকবে, মানে একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে আসলো,
আসার পরে সাথে সাথে যদি বের হয়ে যায় তাহলে আপনার বাউন্স রেট 100%। ঠিক আছে? আর আপনার ওয়েবসাইটে আসলো, কিছু সময় থাকলো, কয়েকটা পেজ ব্রাউজ করলো, কিছু ভিডিও দেখলো, বা এক জায়গায় কমেন্ট করলো, কিছু টেক্সট করলো, মানে 1-2 মিনিট বা 5 মিনিট থাকলো, ওকে, তার মানে বাউন্স রেট আপনার কমে আসবে। এইভাবে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট যদি ভালো হয়, আপনার কন্টেন্ট যদি ইন্টারেস্টিং হয়, আপনার ওয়েবসাইটের ভিডিওগুলো যদি সুন্দর হয়, আর ছবিগুলো যদি দেখতে ভালো লাগে, ঠিক আছে, বা আপনার কন্টেন্টগুলো যাতে ওরকম এনগেজিং যদি হয়, তাহলে মানুষজন বেশিক্ষণ থাকবে। বেশিক্ষণ থাকলে কি হবে? বাউন্স রেট কমে আসবে। তো বাউন্স রেট যত কম হবে আপনার ওয়েবসাইটটা তত ভালো র্যাঙ্ক করবে গুগল। আর গুগল বাউন্স রেট জিনিসটাকে খুবই স্ট্রিক্টলি নেয়। কেউ যদি আসার সাথে সাথে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যায়, তাহলে গুগল এটাকে বুঝে যে ওর ওয়েবসাইটে ওইরকম কোয়ালিটি কন্টেন্ট নাই, সো এটাকে র্যাঙ্ক করানো আমার উচিত হবে না। ঠিক আছে? গুগল এই জন্য বাউন্স রেটটাকে খুবই গুরুত্বের সহকারে দেখে। এবং যেহেতু আমরা এসইওর কাজ করব, সো এই জিনিসটা আমাদেরও গুরুত্ব সহকারে দেখা উচিত। আমরা যখন পরবর্তীতে কোনো ক্লায়েন্টের কাজ করব, তার অ্যানালাইটিক অ্যাক্সেস নেব, গুগল অ্যানালাইটিক। গুগল অ্যানালাইটিকে বাউন্স রেট দেখা যায় যে একটা ওয়েবসাইটে বাউন্স রেট কত। সো যদি দেখি যে বাউন্স রেট 50%-এরও বেশি, দেন সাথে সাথে আমরা ক্লায়েন্টকে বলবো যে তোমার ওয়েবসাইটের কোথাও কোনো একটা প্রবলেম আছে, হয়তো কন্টেন্ট ভালো না, বা ডিজাইন ভালো না, বা ইউজাররা আসলে তার যে ইনফরমেশনগুলো দরকার সেটা খুঁজে পাচ্ছে না, এই কারণে সে সাথে সাথে বের হয়ে যাচ্ছে। সো তুমি এটাকে ফিক্স করো। বা সে যদি বলে আমি কি ফিক্স করবো, দেন আপনার খুঁজে বের করতে হবে যে একটা ওয়েবসাইটে ভিজিটর এসে কেন সাথে সাথে চলে যায়। এটা কি আমাদের কাছে এসিও জানা? হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের কাজ, যদিও এটা ডিজাইনারদের কাজ, কিন্তু আপনার কাজ হচ্ছে ওই প্রবলেমগুলো ধরায় দেওয়া। ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক না বলা চলে যে 2016-এ আমরা কোন কোন জিনিসগুলোতে নজর দিব বেশি এসইও করার জন্য। এসইওতে আরও এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে, সেগুলো আমরা একটু আলোচনা করব পরে। বাট এই 10-11টা যে আইটেমগুলো আমরা আলোচনা করছি এখানে ইটস পারফেক্ট, এবং প্রত্যেকটা জিনিস নিয়ে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে কোনটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা অ্যাপ্লাই করব। যদি এই কয়েকটা জিনিস আপনি মেনটেন করতে পারেন, তাহলে আমার মনে হয় না যে আপনি পিছনে পড়ে থাকবেন। যে কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করা পসিবল যদি এই কয়েকটা জিনিস আপনার মাথায় থাকে। দ্যাটস ইট। গুগল কীভাবে কাজ করে এবং 2016-এ গুগল কীভাবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করে, আমার মনে হয় ক্লিয়ার সবাই। কি বলেন?